জীবনে সফল হওয়ার জন্য এখন থেকেই চেষ্টা করে যান। জীবনের গল্প। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। নিজের বলার মতো একটা গল্প। নিজেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে সুন্দর সুসজ্জিত এক নতুন পৃথিবীর, যারা কখনো কোনো দিনও কল্পনা করেনি। কিন্তু আজ তারা নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখে শুধু স্বপ্ন দেখার মধ্যে সীমাবদ্ধ নয়, নিজের বলার মতো একটা গল্প। চেতন চর্চা থেকে শিক্ষা গ্রহণ করে একজন সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করুন। আমাদের অধরা স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই বোন, সামনে তুলে ধরছি বাস্তব গল্প। আমার একজন পরিচিত লোকের জীবন কাহিনী। উনি বলেন, আমার বাস্তব জীবনের গল্প। জীবনের গল্পের শুরু আছে কিন্তু শেষ নেই। প্রতিদিনে মানুষের জীবনে নতুন নতুন গল্পের লাইন যুক্ত হয়। আজ আমার এই জীবনের ছোট গল্প, ঘটে যাওয়া কিছু কথা আপনাদের সবার সাথে শেয়ার করব। আপনারা সকলেই জানেন হয়তো, যার জীবনে যত বেশি চাহিদা তার তত বেশি কষ্ট। কষ্টটা তখনই হয় যখন সাধ্যের চেয়ে চাহিদা বেশি থাকে। তাই এমন কিছু চাহিদা না থাকাই ভালো যেটা পূরণ করার মতো সামর্থ্য তার পরিবারের নাই। চাহিদা পূরণ না হলে প্রতিটা মানুষের মনে ভিতর এই কষ্ট লাগাটা স্বাভাবিক। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো গল্প থাকে। সেটা হতে পারে কষ্টের, হতে পারে ব্যর্থতার, হতে পারে সুখের, হতে পারে সফলতার। প্রতিটা গল্পের মধ্যে থাকে দুঃখ, হাসি, কান্না, বেদনা, পাওয়া না পাওয়া ইত্যাদি বিষয়গুলো। ঠিক এমন কিছু বিষয় আমার জীবনে আছে। 5টা মানুষের মতো আমারও চাহিদা আছে, কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমার চাহিদাগুলো আমার সাধ্যের ভিতরে রাখতে, যাতে কষ্ট হলেও কষ্ট না পাই। শৈশবকাল। আমি ছোটবেলা আমার নানা বাড়িতে থাকি। সেখানে ছিল আমার নানা নানু 2 মামা। কিন্তু আমার শৈশবকালটা ছিল অন্যরকম, যদিও আনন্দময় ছিল, আবার বিষাদে ভরা ছিল। আনন্দময় থাকার কারণ আমার নানা নানু, আমার মামা আমাকে অনেক আদর করতো, ভালোবাসতো। যখন যা আবদার করতাম তখন আমাকে তা দেওয়া হতো। আমার এমন কোনো ঘটনা জানা নেই যে আমি একটি জিনিস চাইছি কিন্তু তারা আমাকে দিতে পারে নাই। শত কষ্ট হলেও আমাকে আমার চাওয়াটা পূর্ণ করেছে। কিন্তু আমার কোনো আন্টি ছিল না এবং আশেপাশে কোনো বান্ধবী খেলার সাথে ছিল না। তাই আমি সবসময় একটু বিষণ্ণতা অনুভব করতাম। কারণ ছোটবেলা সবাই বিভিন্ন খেলাধুলা মেতে থাকে, কিন্তু আমি করতে পারিনি। আমি সবসময় একাই থাকতাম, তাই মানুষের সাথে ভালোভাবে মিশতে পারতাম না। আস্তে আস্তে আমি বড় হই, তখন আরও বেশি একা হয়ে যাই। তখন আমি বড় মামা মাদ্রাসা জব করতো, সেখানে চলে যাই। আমার ছোট মামা বিদেশ চলে যায়। আমার নানা মিথ্যে মামলা আসামি হয়ে জেলখানা চলে যায়। বিষয়টা ছিল আমার জীবনের প্রথম সবচাইতে বড় কষ্টের বিষয়। কারণ আমার নানা আমাকে আমার বাবার বাড়িতে গিয়েও একটি রাত্র থাকতে দিত না। সে যেখানে থেকে আসতো, এসে আমাকে ডাক দিত। কিন্তু যখন জেলখানাতে চলে যায় তখন তো আর চাইলেও দেখতে পেত না, অনেক কষ্ট হতো। তখন প্রতি সপ্তাহে নানু আমাকে নিয়ে জেলখানা যাইতো নানাকে দেখার জন্য। তখন আমার নানা আমাকে দেখে কান্না করতো, কিন্তু সেই সময়টা বেশি লম্বা হয়নি। 1 মাস পরেই আমার নানা জামিন হয়ে যায়। শিক্ষা জীবন। 2014 সালে আমি এসএসসি পরীক্ষা দেই। সেখানে আমার জীবনে আরেকটি কষ্টের কাহিনী যুক্ত হয়। পড়াশোনা মোটামুটি অনেক ভালো ছিলাম। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বিশেষ করে স্যারেরা অনেক বেশি ভালো জানতো, ভালোবাসতো। তখন আমার অনেকগুলো বান্ধবী ছিল, আমার একসাথে যাওয়া আসা করতাম। কিছুদিন পর আমার রেজাল্ট বের হয়। আমার সাথে অনেকেই পাশ করেছে, কিন্তু আমি গণিতে ফেল করেছি। বিষয়টা ছিল অনেক কষ্টের। সেদিন আমি রুমে দরজা বন্ধ করে অনেক কান্না করেছিলাম। মনে হয়েছিল আর কারোর সামনে এই মুখ নিয়ে যেতে পারবো না। এত শরম লাগছিল। সবাই আমাকে দরজা খোলার জন্য বলছিল। তখন আমার খারাপ লাগছিল, মনে হয়েছিল আত্মহত্যা করি।
তখন আমি অনেক বড় একটা ভুল করে ফেলি। আত্মহত্যার কথা ভুলে আমি ডিসিশন নিলাম এটা করা যাবে না, এটা মহাপাপ। আমি একটি ছেলের সাথে রিলেশন করতাম, তো ওর সাথে পালিয়ে বিয়ে করে ফেলি। তখন সে চাকরি করে না, সবেমাত্র ডিপ্লোমা কমপ্লিট করেছে, কিন্তু সে ছিল অনেক ভালো। আমাকে বলল আত্মহত্যা করতে হবে না, আমি বিয়ে করব, যেভাবে হোক তুমি বেঁচে থাকো সেটা আমি চাই। তখন বিয়ে করে ফেলি। ওর পকেটে 500 টাকা, বিয়ে করতে খরচ হয়েছে 25,000 টাকা। তো অনেক কষ্টে সে একটা কোম্পানিতে চাকরি নিয়ে নেয়। 2016 সালে আমি আবারও এসএসসি পরীক্ষা দিই। তখন আমার হাজব্যান্ড আমাকে পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে আসে। সেখানে আমি পালিয়ে রেজিস্ট্রেশন করে যাই, পরীক্ষা দিয়ে যাই। পালিয়ে আসার কারণে কেউ আমাকে মেনে নেয়নি, নিতে চাচ্ছে না। তবু এখন বিয়ের 6 বছর হয়েছে, একটি 4 মাসের মেয়ে আছে। এখন আমার পরিবারের সাথে আমার কোনো যোগাযোগ নেই, কিন্তু আমি যখন পরীক্ষা দিলাম তখন আমি পাশ করলাম। তারপর আমি ইন্টারে ভর্তি হলাম। তখন আমার হাজব্যান্ডের কষ্ট হতো অনেক, অল্প টাকা বেতন। সেখানে সে বিসিএস পড়ার জন্য ভর্তি হয়েছিল, তার অনেক টাকার প্রয়োজন এবং পড়াশোনা করতে টাকার প্রয়োজন। আর তার বাবা নেই, তার মায়ের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। তখন তার পড়াশোনা বন্ধ করে দেয় আমার জন্য। আমি আবার এইচএসসিতে ফেল করে বসি ইংরাজিতে। যেদিকে রেজাল্ট দেয় সেদিন অনেকে কল দেয়, আশেপাশে যারা ছিল জিজ্ঞেস করে কি করেছে, বলতে পারতেছিলাম না, কিন্তু সত্য চাপা থাকে না, বাধ্য হয়ে বলতে হয়েছিল ফেল করেছি। আবার 19 সালে পরীক্ষা দেই, তখন পাশ হই। আমার জীবন বিবাহিত জীবন। আমার শ্বশুরবাড়িতে কেউ আজও মেনে নিতে পারেনি, যেমন আমার বাবার বাড়িতে মেনে নেয়নি। তারপরও আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাই, তিনি আমাকে ভালোই রেখেছেন, সুস্থই রেখেছেন। মেয়েদের সবচাইতে সুখ হচ্ছে যদি তার হাজব্যান্ড ভালো হয়। হাজব্যান্ড অনেক ভালো, সবসময় সময় দেওয়ার চেষ্টা করে। আল্লাহ ভালো রাখুক তার জন্য। আমি এই নিজেকে অনেক বেশি সুখী মনে করি। যেসব মানুষেরা আমার কাছ থেকে দূরে থাকতে চায়, আমার হাজব্যান্ড আমাকে তাদের সামনে কখনোই প্রেজেন্ট করতে চায় না। অনেক একটা মহৎ মানুষ, যদিও মহৎ মানুষ কোনো ব্যাখ্যা করা যায় না, তাদের ব্যাখ্যা দিয়ে ছোট করা হয়, বড় করা হয় না। সব দিক থেকে বলবো আমি আলহামদুলিল্লাহ। আপনাদের সবার দোয়া বিবাহিত জীবন সুখে আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন বাকি জীবনটা সুখে কাটাতে পারি। কর্মক্ষেত্র, এখনও আমি কিছু করি না, ভবিষ্যতে কিছু করার জন্য অনেক চেষ্টা করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব শীঘ্রই একজন সফল মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিয়ে তুলতে পারি। ভবিষ্যতের ইচ্ছা, আমি একজন সফল উদ্যোক্তা হতে চাই। জীবনে সফলতার জন্য এখন থেকে চেষ্টা করছি। আপনাদের সাহায্য, সহযোগিতা এবং ভালোবাসা থাকলে অবশ্যই সফল হব ইনশাআল্লাহ। আমি চাই জীবনে সফল হয়ে আমার কাছের মানুষগুলো আমাকে কাছে টেনে নিতে, তখন হয়তো তারা আমার কাছে নিতে আবদার করবে না। আমার প্রিয় ভাই ও বোনেরা, দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের সাথে আমার জীবনের অনেক বিষয়গুলো শেয়ার করলাম। যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন বা আমি কোনো ভুল করে থাকি, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনাদের দীর্ঘায়ু কামনা করি। ভালো থাকবেন সবাই। আপনারা সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ।